স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বললেন সিইসি। কাল ৮৩৫ ইউপিতে উৎসব মুখর ভোটের আশা। রাজধানীতে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে বিআরটি এর অভিযান, জরিমানা। সিডিং সার্ভিস চলবে না, ঘোষণা মালিক সমিতির। জ্বালানি তেলের দাম বাড়ানো অযৌক্তিক বলছে সিপিডি। জনগণকে মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে বললেন অর্থমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে ৯ ডিসেম্বর থেকে ৩ মাস মধ্যরাতের ফ্লাইট চলবে না। সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে রানওয়ে। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সতর্ক বোলিং। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বুধবার বিকেলে আগারগাঁওয়ে তিনি আশা প্রকাশ করেন কালকের ইউপি নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। এদিকে 23শে ডিসেম্বর ৮৪০ ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ৮৩৫ ইউপিতে ভোট। এ দফায় নির্বাচনী সহিংসতায় মারা গেছেন অন্তত ২৫ জন। ভোটের দিনও বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে। বুধবার কমিশনের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনে সহিংসতা অপ্রত্যাশিত। প্রার্থী ও রাজনৈতিক দলগুলো সহনশীল হলে সহিংসতা কমবে বলেও মন্তব্য করেন সিইসি। ঘরে ঘরে মহল্লে মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় ওই অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। প্রথমে যেটা আমি বলেছি, এটা একমাত্র উপায় হলো যারা নির্বাচন সাথে সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদের সহনশীলতা এবং তাদের নির্বাচন সুলভ আচরণ করা। আমি মনে করি উৎসবমুখর পরিবেশে ভোট হবে। চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে নির্বাচন হবে ২৩ ডিসেম্বর। এই ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর ২০২১, বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর ২০২১, আপিল দায়েরের তারিখ ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, আপিল প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর। চতুর্থ ধাপে ৩৩ ইউপিতে ভোট হবে ইভিএমে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে ইভিএম ব্যবহার করা হবে ২৬টি ইউপিতে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ৮১ জন। এদিকে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরিশালের ৩ উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ প্রার্থী, আর ৫ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫ চেয়ারম্যান প্রার্থী। তবে সেখানে ভোট হবে সদস্য পদে। রংপুরের পীরগাছা ও পীরগঞ্জের ১৮টি ইউনিয়নে সব কেন্দ্রেই ভোট হবে ব্যালটে। তবে মুন্সিগঞ্জে একটি ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে, আর ১৩টিতে হবে ব্যালট পেপারে। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। ইতিমধ্যেই মালামাল বিতরণ করেছে। আমাদের ইলেকশন কমিশনের সব মিটিংয়ের সমন্বয়ে যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয় আগে থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে র্যাব। নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রত্যেকটা কার্যক্রমে আমরা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা কোনোভাবে যেন অবনতি না হয়, প্রত্যেকে যেন সমান সুযোগ পায়। এবারও সদস্য পদ ছাড়া চেয়ারম্যান পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে। এতে বিএনপি অংশ না নিলেও বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের উস্কানি না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সবার তালিকা তৈরি করা হচ্ছে, সময় মতো কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম জোনের অধীনে সড়ক উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি। এছাড়া যারা নির্বাচন বিমুখ এবং আন্দোলন ও ভোটে ব্যর্থ, তারা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। ছোট তুচ্ছ ব্যাপারকে কেন্দ্র করে জনগণকে কষ্ট দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, অবরোধ সৃষ্টি করা, গাড়ি ভাঙচুর করা, এই কাজগুলো সরকারি দলের নেতা কর্মীদের অবশ্যই করা থেকে বিরত থাকতে হবে। দেশে ভয়াবহ ফ্যাসিবাদী আগ্রাসনের শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে এক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেছেন, দেশ একটা নষ্ট সময় অতিক্রম করছে, সৃষ্টিশীলতা এবং সৃজনশীলতা ধ্বংস হচ্ছে, সমস্ত মুক্ত চিন্তাকে করা হচ্ছে আবদ্ধ। ফ্যাসিবাদের কারণে এই দেশে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশে আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমাদের মান্নান সাহেব ভালো ছবি তুললে, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেওয়া হয় আপনার কারাগারের মধ্যে। এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির মধ্যে, এখানে আমাদের কাছে এখন খুব সুন্দর ভালো কথা আসে না। আমরা এখন প্রেস ক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই ঢোলের গলায় কথা বলছি, এছাড়া আমাদের কোনো উপায় নেই। বিআরটিএ অভিযানে নামার পরও রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ হয়নি। যাত্রীদের অভিযোগ, সরকার 27% বর্ধিত ভাড়া নির্ধারণ করে দিলেও 1.5 থেকে 2 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিটি বাসে যাত্রীদের সঙ্গে হট্টগোল লেগেই আছে। এই নৈরাজ্য বন্ধে রাজধানী জুড়ে 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। সরকার নতুন বাস ভাড়া নির্ধারণের পর 3 দিন পেরিয়ে গেলেও এখনও ভাড়ার তালিকা টানানো হয়নি অধিকাংশ বাসে। ফলে যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। রাজধানীর প্রায় প্রতিটি বাসে এ নিয়ে বুধবার সকাল থেকেই যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা দেখা যায়। 10 টাকা বাড়তি নিচ্ছে, এই ধরনের 60 অনুযায়ী ভাড়া নিচ্ছে না। দেখলাম যে যখন পুলিশে মোবাইল কোড করলো তখন একটা 60 নিয়ে ওই জায়গায় চলে গেল, আর কোনো জায়গায় 60 নেই। যাত্রীরা বলছেন, কোথাও অভিযানের খবর পেয়ে মাঝে মধ্যে তালিকা বের করলেও যাত্রীদের তা দেখানো হচ্ছে না। তবে বাড়তি ভাড়ার অভিযোগ মানতে নারাজ চালক ও হেল্পাররা। 16 টাকা ও 30 টাকা নিচ্ছে। আমি চার্ট দেখতে চাইছি, আমাকে দেখায় নাই, যে এখন উনি এসে তখন দেখে। আপনারা তো এই একটা রুটে দেখতেছেন, প্রত্যেকটা রুটে এরকমই চলতেছে। ভাড়া আমাদের যা ভাড়া আমরা তো তা ভাড়াই নিচ্ছি। এদিকে ভাড়ার নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করতে দেখা যায় বিআরটিএর 8টি ভ্রাম্যমাণ আদালতকে। সিএনজি চালিত বাসে বাড়তি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অপরাধে করা হয়েছে জরিমানা, আটক করা হয়েছে বাস। এদিকে অনিয়ম তদারকিতে বিআরটিএর পাশাপাশি কাজ করেছে ডিএমপির 2টি ভ্রাম্যমাণ আদালতও। অতিরিক্ত ভাড়া আদায় কেউ না করে, যদি অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাই সাথে সাথে আমরা অভিযোগ যাচাই করে জরিমানা আরোপ করছি। 7টা গাড়িতে 45,000 টাকা দেবে। সেই গাড়িটা যদি সিএনজি চালিত হয় তো সিএনজি চালিত এই স্টিকারটা লাগাতে হবে, এবং ডিজেল চালিত হলে ডিজেল চালিত স্টিকারটা লাগাতে হবে। তা লাগালে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সরকার 27% ভাড়া বাড়ালেও তার থেকে অনেক বেশি ভাড়া নেওয়ার প্রমাণ মিলেছে বিআরটিএর অভিযানে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্যের মধ্যেই সিটিং সার্ভিসের নামে কোনো বাস চলবে না বলে জানালো পরিবহন মালিক সমিতি। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত কার্যকরের কথাও জানিয়েছেন সংগঠনটির নেতারা। বুধবার রাজধানীর পরিবাগে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের সংবাদ সম্মেলনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে নেতারা বলেন, তালিকা দেখিয়ে কিলোমিটার হিসেবে বাসের ভাড়া আদায়ের নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঢাকায় 6,000 বাসের মধ্যে মাত্র 196টি সিএনজি চালিত। এসব বাসে বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তার নজরদারি করতে বিআরটিএর পাশাপাশি পরিবহন সংগঠনগুলো মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ভাড়া চার্ট যদি না থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হবে। স্ব গাড়িতে সিটিং সার্ভিস এবং গেট লক সার্ভিস সম্পূর্ণ মুছে ফেলতে হবে। এই ধরনের কোনো সার্ভিস যেন না থাকে, এটা বৈধ নয়
এই ব্যাপারে আজকে আমরা কঠোর নির্দেশনা দিব। 3 দিন পরে যারা এই নিয়ম মানবে না, সিটিং সার্ভিস গেট লকে যদি কাউকে পাওয়া যায়, তাহলে সেই গাড়ি আমরা বিআরটিকে অনুরোধ করব আপনাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার জন্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজের জন্য রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে রাতের ফ্লাইট। আগামী 9 ডিসেম্বর থেকে 10 মার্চ পর্যন্ত টানা 3 মাস ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বিষয়টি নিশ্চিত করে বেবিচকের চেয়ারম্যান জানিয়েছেন, বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, তাই রাতে এই সংস্কার কাজ চলার সময় বন্ধ রাখা হবে রানওয়ে। তবে এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এছাড়া শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সূচি পরিবর্তন করেই পরিচালনা করা হয়। ওই সময় কুয়াশা থাকে, ঘন কুয়াশা থাকে, এমনি ফ্লাইং হয় না, বাট ওই সময়টা আমরা কাজে লাগানোর জন্য রানে ক্লোজ করে কাজ করবো। রাত্রে শিডিউল অনেক চেঞ্জ হয়ে যায়, আর যেহেতু ওইটা ওয়েদারের কারণেই হয়, তো ওগুলোর জন্য আমাদের সুবিধাটা হলো ওই সময়টুকু আমরা কাজ করছি। পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে সেতুর 300 মিটার ঢালাই হয়েছে। সকালে সেতুর পশ্চিম প্রান্তের 40 নম্বর পিলারের কাছ থেকে কাজ শুরু হয়। প্রথম দফায় 60 মিলিমিটার পুরুত্বের আস্তর দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় দেওয়া হবে আরও 40 মিলিমিটার পুরুত্বের ঢালাই। এই কাজে অন্তত 4 মাস সময় লাগবে বলে জানিয়েছেন পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের। পিচ ঢালাই কাজের পাশাপাশি সামনের মাসে শুরু হবে সড়ক বাতির কাজ। এই পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে 88.75%, আর মূল সেতুর কাজের অগ্রগতি 95%। করোনা সংকট থেকে অর্থনীতি পুনরুদ্ধারের সময় বিপিসির জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক বলছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এতে করে মূল্যস্ফীতি বেড়ে যাওয়া সহ অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে। বুধবার সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকরা বলেন, জ্বালানি তেলের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার সহ বিকল্প উপায়ে লোকসান মোকাবিলা করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির যুক্তিতে গেল সপ্তাহে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়। জ্বালানি তেলের মতো অতি গুরুত্বপূর্ণ পণ্যের হঠাৎ করে দাম বৃদ্ধির পদ্ধতিকে অবৈজ্ঞানিক বলে মনে করে বেসরকারি সংস্থা সিপিডি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সুশাসন ও দক্ষতার অভাব এবং দুর্নীতির সমালোচনা করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের সুপারিশ করেন সিপিডির গবেষকরা। এই বছরই সরকারের রাজস্ব থেকে ইম্পোর্ট ডিউটি এবং ভ্যাট, এখান থেকে বিপিসি থেকে সরকার বাড়তি আয় করবেন 7,838 কোটি টাকা। সুতরাং এটি দিয়েও কিন্তু সরকার অ্যাডজাস্ট করতে পারতেন। এমনকি নিদেন পক্ষে যদি সরকার অভ্যন্তরীণ রাজস্বে হাত নাও দিতে চান, তাহলে আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে সরকার ঋণের মাধ্যমেও কিন্তু এই বাড়তি ব্যয়টি মেটাতে পারতেন। সিপিডি বলছে, করোনা সংকট কাটিয়ে অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর পথে, তখন জ্বালানির দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বাড়তি চাপ পড়বে। পাশাপাশি রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতাও কমবে। রাজনৈতিকভাবে যদি আমি বলি, তাহলে এটা আলোকিত সিদ্ধান্ত না, সাধারণ মানুষের কাছেই এটা যাবে। উৎপাদকের পর্যায়ে যেটা যাবে, এটার কারণে তো আমরা জানি পরিবহনের দাম বাড়বে, হ্যাঁ, ইত্যাদি বাড়বে। তারা কিন্তু এটা পাস অন করে দিতে পারবে, ভোক্তার কাছে যাবে, কিন্তু ভোক্তা পাস অন করতে পারবে না। করোনার সময় যখন আয় কমে গেছে, যখন মানে আমাদের কর্মসংস্থান ছিল না, তখন আমরা তেলের দাম বেশি দিয়েছি। এই চুক্তিতে যে যখন তেলের দাম বাড়বে, তখন কিন্তু সরকার এটাকে ব্যবহার করতে পারবে। আলোচনা ছাড়া, পর্যালোচনা ছাড়া সরকার যে দামটা বাড়ালো, এটার ফলে সরকার জনগণের সাথে তার চুক্তি ভঙ্গ করেছে। করোনা পরবর্তী সময়ে ধাপে ধাপে জ্বালানির মতো খাত থেকে ভর্তুকি তুলে নেওয়া যেতে পারে বলেও মত দেন বক্তারা। এবং আপনিও স্যার সেরকম। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানো যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। জনগণকে মূল্য বৃদ্ধির চাপ সহ্য করার কথাও বললেন মন্ত্রী। তিনি জানান, তেলের দাম না বাড়ালে উন্নয়ন কাজ ব্যাহত হবে। সরকারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত। বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন অর্থমন্ত্রী।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে গেল সপ্তাহে ডিজেল সহ বিভিন্ন জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এরপর থেকে সব মাধ্যমেই আলোচনার বিষয় তেলের দাম বৃদ্ধি ও জনগণের ভোগান্তি। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে উঠে আসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি। এ সময় অর্থমন্ত্রী জানান, সরকার এখনো জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু পুরোপুরি ব্যয় বহন করা সম্ভব নয়। তাই এর কিছুটা চাপ ভোক্তাদেরও বহন করতে হবে বলে জানান মন্ত্রী। এখন এটা শেয়ার করতে হয় আমাদের, তারপরেও শেয়ারিং এর সময় গভর্নমেন্ট যতটা পারে গভর্নমেন্ট নিজে বিয়ার করে, এবং খুব সামান্য যেটা না হলে না পারা যাচ্ছে না, তখন সেটাই আমরা কনজিউমারদের উপরে দিয়ে দেই। মন্ত্রী বলেন, দাম সমন্বয় না করলে বিভিন্ন প্রকল্প ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ব্যাহত হবে, দেশ পিছিয়ে যাবে। 7 বছরে বিপিসির 43,000 কোটি টাকা মুনাফার সময় কেন দাম কমানো হয়নি? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রী বলেন, তখন তেলের দাম অনেক কম ছিল। আমাকে রেভিনিউ যোগান দিতে হয়, রেভিনিউ যোগান না দিলে পরে আমাদের কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না, আমরা পিছিয়ে যাব। আমরা পিছিয়ে যেতে চাই না, আমরা একটা শেয়ারিং অ্যারেঞ্জমেন্টেই আমরা এই কাজটি করব। বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে বিনিয়োগ করতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি, ব্লু ইকোনমি সহ বিভিন্ন খাতে বাংলাদেশে আরও ফরাসি বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রবৃদ্ধি ধরে রাখতে বাংলাদেশের প্রয়োজন বিদেশি বিনিয়োগ, আর ফ্রান্সের উচিত বিনিয়োগ বাড়ানো। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্ভাবনা ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সময় এসেছে বলে মনে করেন শেখ হাসিনা। এদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ নিডস ইনভেস্টমেন্ট। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন দারুণ। বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনেক সুবিধা রয়েছে এখানে। ফ্রান্সের 5ম বৃহত্তম রপ্তানি গন্তব্য হলো বাংলাদেশ। আমরা আঞ্চলিক কানেক্টিভিটির উন্নয়ন ও বিনিয়োগে কাজ করছি। তাই বাংলাদেশে বিনিয়োগ করলে গোটা অঞ্চলের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে। করোনা প্রতিরোধে বাংলাদেশকে 32 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয়। বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত অ্যাডাম বোরাকস্কি টিকা হস্তান্তর করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপহারের 32,72,880 ডোজ টিকা গ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোরশেদ আলম এবং স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। ইউরোপীয় ইউনিয়নের আওতায় এই টিকা বাংলাদেশকে দিয়েছে পোল্যান্ড। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ভারত থেকে কেনা আরও 50 লাখ টিকা মঙ্গলবার রাতে দেশে এসেছে। এছাড়া বিভিন্ন দেশ বাংলাদেশকে উপহারের করোনা টিকা পাঠাবে, যা পর্যায়ক্রমে দেশে আসবে। যারা 5.5 মিলিয়ন কোভ্যাক্সের মাধ্যমে ফ্রান্স থেকে দিবে, আমেরিকার থেকে আরও আবার ইটস এ কন্টিনিউয়াস বেসিস। আপনাকে গতকাল ইন্ডিয়ার থেকে পেয়েছি প্রায় 50 লাখ, আপনি চীনের থেকে 50 লাখ প্লাস আরও কন্টিনিউ আসবে। জার্মান থেকে পেয়েছি আমরা 12 লাখ, আরও আসবে। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,906 জনের। 834টি ল্যাবে 24 ঘন্টায় 17,987 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে 235 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.31%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,71,669 জনে। সুস্থ হয়েছেন আরও 271 জন। এ নিয়ে মোট সুস্থ 15,35,661 জন। জেল আপিল নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা নামঞ্জুরের পর চুয়াডাঙ্গার 2 আসামির ফাঁসি কার্যকর হওয়ায় নিয়মিত আপিল অকার্যকর ঘোষণা করে নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। একই সঙ্গে একটি গাইডলাইন দেওয়া হবে বলে জানায় আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারপতির বেঞ্চে এই শুনানি হয়েছে। আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার 2 আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করা আইনজীবী আপিল বিভাগে ক্ষমা চেয়েছেন। সকালে শুনানিতে প্রধান বিচারপতি বলেন, কোর্টের উপর এমন অভিযোগ দেয়া বিব্রতকর। প্রত্যেকটি ফাঁসি দেওয়ার আগে ভালো করে দেখা হয়। ফাঁসি দেওয়ার আগে কম করে হলেও 10 বার চিন্তা করা হয়। এই ধরনের রিপোর্ট প্রকাশ হওয়ার প্রেক্ষিতে ওনারা বিব্রত বোধ করেন, ওনাদেরকে নিজের কাছে খারাপ লাগে।
যার কারণে বলছে এই ধরনের রিপোর্ট প্রকাশ হওয়ার আগে এটা আরও ভালো মতো খোঁজখবর নেওয়া উচিত এবং মন্তব্য করার আগে আমাদের আইনজীবীদের বা অন্য যারা সুশীল সমাজের ব্যক্তি ওনাদেরকে বলছেন যে আরও একটু খোঁজ নিয়ে এটা করার জন্য, কারণ সুপ্রিম কোর্টের প্রসিডিউরটা জানার জন্য। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগে এখন সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের মামলা শুনানি হচ্ছে। আদালত বলেন, আপিল বিভাগের বিচারপতিরা 15 থেকে 16 ঘন্টা কাজ করেন। এছাড়া ডিজিটালাইজ থাকলে সমস্যা হতো না বলে মন্তব্য করেন আপিল বিভাগ। পরে আসামির করা আপিলটি অকার্যকর ঘোষণা করে নিষ্পত্তি করেন আদালত। ন্যূনতম একদম কোনো ধরনের কোনো ব্যত্যয় নাই, একদম সম্পূর্ণ সুচারুরূপে বিচার হয়েছে। এবং আজকে আদালত বললেন যেহেতু ইতিমধ্যে বিচারের রায়টা কার্যকর হয়ে গেছে 2টা মামলাতেই, এই জন্য 2টা মামলাই ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, এই 2টা মামলার এখনও কোনো কার্যকারিতা নাই, বিদায় 2টা মামলাই খারিজ করে দিয়েছেন এবং এই বিষয়গুলো সম্বন্ধে ওনারা কিছুটা অবজারভেশন এবং গাইডলাইন দিয়ে দেবেন। এর আগে গত সপ্তাহে আপিল নিষ্পত্তির আগেই 2017 সালে ফাঁসি কার্যকর করা হয়েছে 2 আসামির। আইনজীবীর এমন দাবিতে সমালোচনার ঝড় ওঠে। পরে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল জানান, যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করেই দণ্ড কার্যকর করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, সেই আবেদন নাকচ করার পরে তারপরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়ে দ্বিধা, নির্দিষ্ট তারিখ বলতে পারছেন না 2 নির্বাচক, এবার কোয়ারেন্টাইনে নেই কড়াকড়ি। শ্রীলঙ্কায় 4 জাতির টুর্নামেন্ট হতাশায় শুরু, সিশেলসকে হারাতে পারেনি বাংলাদেশ, আবারও শেষ বেলায় গোল হজমে অস্বস্তি। শুরুতেই টি-20 বিশ্বকাপের খবর। দুবাইয়ে কাল দ্বিতীয় সেমিফাইনাল, ফর্ম ধরে রেখে ফাইনালে চোখ পাকিস্তানের। বড় মঞ্চে চরম পেশাদার অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক বাবরের দল। অন্যদিকে পাওয়ার প্লেতে ব্যাটে বলে দাপট দেখিয়ে মোমেন্টাম নিতে চান অ্যারন ফিঞ্চ। স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে বলছেন অজি অধিনায়ক। দুবাইয়ে খেলা শুরু কাল বাংলাদেশ সময় রাত 8টায়। কে বলবে এই দলটা কদিন আগেই ছিল এলোমেলো। সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ফিরে যাওয়াই হয়নি সেরা প্রস্তুতি নেয়া। মাঠের লড়াই বিশ্বকে দেখিয়ে দেওয়ার পণ করেছিল। তারাই তো সবচেয়ে সুখী এখন পর্যন্ত। টানা 5 ম্যাচ জিতে নির্ভর আত্মবিশ্বাসী। ভারতকে হারিয়ে শুরুর মোমেন্টাম পেয়েছে, সেই আত্মবিশ্বাস জ্বালানি হয়ে কাজ করছে। পুরো বয়সে মালিকের ধারাবাহিকতা সাহস দিচ্ছে। বাবর আজম, রেজওয়ানরা তো রয়েছেন সেরা ফর্মে, আর বোলিংয়ে হাসান আলী, শাহিন আফ্রিদিকে জবাব দেওয়ার যেন কেউ নেই। নিজ দেশে ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর আমিরাতকে হোম ভেন্যু বানিয়েছিল পাকিস্তান। সেই সুবিধা পেতে শুরু করেছে। কন্ডিশন আর উইকেট সফলভাবে কাজে লাগাচ্ছে বাবরের দল। পাকিস্তান ক্রিকেট we have some অস্ট্রেলিয়া অনেক পেশাদার একটা দল। বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা না থাকলেও বড় ম্যাচ কিভাবে জিততে হয় ওরা জানে। আমাদের দলের সবাইও ছন্দে আছে। ফখর জামানের উপর আস্থা আছে, ও বড় ম্যাচে পার্থক্য করে দিতে পারে। টি-20 বিশ্বকাপ ভাগ্য ভালো নয় অজিদের। 2010 সালে একবারই ফাইনাল খেলেছে, সেবার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের কাছে। এরপর সেমিতে ওঠা হয়নি। এবারে ভারসাম্যপূর্ণ দল নিয়ে স্বপ্ন দেখছে। জ্যাম্পা, হ্যাজেলউড, স্টার্ক সেই মিশনে বড় ভূমিকা রাখছেন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনোই হারেনি অস্ট্রেলিয়া। ব্যাটিং ও বোলিং দুই পাওয়ার প্লে খুবই গুরুত্বপূর্ণ। ওদের বোলারদের সতর্কতার সাথে খেলতে হবে। পরিসংখ্যান এবং অতীত নিয়ে আমরা ভাবছি না। ওদের সাথে সেরা একটা ম্যাচ খেলতে চাই আমরা। 23 বারের মুখোমুখিতে 13 জয় পাকিস্তানের। অস্ট্রেলিয়া জিতেছে 9 বার। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তো আরও লাকি পাকিস্তানের জন্য। সবশেষ 8 ম্যাচে এখানে হারেনি তারা। আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে রয়েছে দুর্দান্ত ফর্মে। আর দুবাইয়ের এই ভেন্যু তাদের জন্য পয়মন্ত। এমন অনেকভাবে এগিয়ে থাকা কাজে লাগাতে পারবে তো পাকিস্তান, নাকি বাজিমাত করবে অস্ট্রেলিয়া? দেখার অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। এবার জানাবো খেলাধুলার অন্যান্য প্রসঙ্গ।
বিশ্বকাপ ব্যর্থতায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজ বাংলাদেশের জন্য অ্যাসিড টেস্ট। লিটন সৌম্যর দল থেকে বাদ পড়েছেন, তাদের জায়গায় কাদের সুযোগ দেয়া হবে, দলটা কেমন হবে এ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচকেরা। সিরিজ ঘনিয়ে এলেও চূড়ান্ত দল গঠনে দ্বিধা বাড়ছে। কবে নাগাদ স্কোয়াড ঘোষণা হবে বুধবার বিকেলে ঘণ্টাখানিক মিটিং করেও জানাতে পারেনি নির্বাচকেরা। বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ দল। সিনিয়র জুনিয়ররা নিজেরা ডুবিয়েছেন গোটা দলকে। বাজে পারফরমেন্সে বদলের গান বিসিবির। পাকিস্তান সিরিজে দলকে ঢেলে সাজানোর ঘোষণা বিসিবি সভাপতির। জায়গা হারাচ্ছেন লিটন সৌম্যরা। তাদের বিকল্প খুঁজতে 3 নির্বাচক বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কি আলোচনা হয়েছে জানা যায়নি। মিডিয়ার সামনে সরাসরি কথা বলতে রাজি না হলেও 2 নির্বাচক দিয়েছেন 2 ধরনের তথ্য। বাশারের ভাষ্য, শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করবেন তারা। কিছুক্ষণ পর প্রধান নির্বাচক নান্নু জানালেন প্রাথমিক দল দেয়া হবে বৃহস্পতিবার। 16 নভেম্বর 2 ফরম্যাটের জন্য ঘোষণা হবে চূড়ান্ত দল। দল হবে 15 সদস্যের। দল ঘোষণা নিয়ে নির্বাচকেরা দ্বিধান্বিত হলেও ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন। সুজনের অধীনে থাকা 7 ক্রিকেটার ঘাম ঝরাচ্ছেন নিয়ম করে। বিশ্বকাপ থেকে ফিরে গায়ে আরাম লাগতে দেননি শামীম পাটোয়ারি। শাহরিয়ার নাফিসের কাছ থেকে নিয়েছেন টিপস। তাইজুল রাহিরা শুরু করেছেন টেস্টের প্রস্তুতি। 14 নভেম্বর জাতীয় লিগ খেলে নিজেকে পরখ করবেন রাহি। পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে ফিরছে দর্শক। থাকছে না কোয়ারেন্টিনের বাড়াবাড়ি। করোনা টেস্টে নেগেটিভ হলেই বায়োবাবলে ঢুকতে পারবেন 2 দলের ক্রিকেটাররা। 16 নভেম্বর দলগত অনুশীলন করবে বাংলাদেশ দল। সেদিনই ঢাকায় আসার কথা পাকিস্তান দলের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 বছর পর ওয়ানডে খেলতে নেমে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। বুলাওয়াইতে স্বাগতিকদের 48 রানে গুটিয়ে দিয়ে 8 উইকেটের জয় টাইগ্রাসদের। নিগার সুলতানের নেতৃত্বে প্রথম ম্যাচেই দাপট দেখালো লাল সবুজরা। জাহানারা সালমা এবং নাহিদার দুরন্ত বোলিংয়ে বিধ্বস্ত জিম্বাবুয়ে। 9 ব্যাটার ফেরেন এক অঙ্কে। সর্বোচ্চ 17 রান মারাঙ্গের। 24তম ওভারে অল আউট স্বাগতিকরা। 3টি করে উইকেট নেন জাহানারা সালমা এবং নাহিদা। এই 9 শিকারে তাদের খরচ মাত্র 26 রান। ছোট টার্গেট একাদশ ওভারে টপকে যায় বাংলাদেশ। রুমানা 16 আর ফারজানা 11 রানে অপরাজিত থাকেন। এই সিরিজ শেষে বিশ্বকাপ বাছাইয়ে নামবে নিগার রুমানারা। সাফ ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সিশেলসের সঙ্গে 1-1 গোলের ড্র জামালদের। শেষ দিকে মনোসংযোগের অভাবকেই দুষছেন অন্তর্বর্তী হেড কোচ মারিও লেমোস। অতিবৃষ্টিতে 2 দফা ম্যাচ পেছানোয় ছিল অসন্তোষ। যদিও শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামের ভারী মাঠে বাড়তি সুবিধা নিয়েই সিশেলসের বিপক্ষে নামে বাংলাদেশ। লেমোসের 4-2-3-1 ফরমেশনে দীর্ঘদিন পর একাদশে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। প্রথমার্ধে একচেটিয়া দাপট বাংলাদেশের। শুরু থেকেই আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেন সুমন রেজা ইব্রাহিমরা। সাফল্য আসে 17 মিনিটে একক প্রচেষ্টায় দারুণ গোল করেন ইব্রাহিম। গোলের পর উজ্জীবিত লাল সবুজ, তবে ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ। রাইট উইং থেকে আসা ক্রসে সুমনের হেড ছিল লক্ষ্যহীন। জামাল রাকিবরা ফাঁকায় থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন। তবে সহজ সুযোগটি ম্যাচের 41 মিনিটে। সাদুদ্দিনের ক্রস কাটব্যাক করে রাকিব দিয়েছিলেন গোল স্কোরার ইব্রাহিমকে। দুর্বল আর লক্ষ্যহীন শটে হতাশ করেন এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে যায় সিশেলস। অচেনা দেশটির আক্রমণেও ছিল বৈচিত্র্য। 88 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ফাটল ধরে বাংলার রক্ষণে। বক্সে জটলার মধ্য থেকে গোল করে সমতায় ফেরান বদলিনামা রশিদ। ফিফা র্যাঙ্কিংয়ে 199 নম্বরে থাকা সিশেলসকে হারাতে না পারায় অন্তর্বর্তী কোচ লেমোসের অভিষেক হলো অস্বস্তির। ব্যর্থতার কারণ খুঁজে পাওয়া কঠিন। প্রথমার্ধে আমরাই ভালো খেলেছি, গোল পেয়েছি, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল, কিন্তু পরে খেলোয়াড়রা হয়তো ভেবেছিল আমরা জিতেই যাচ্ছি। ম্যাচের শেষ মুহূর্তে মনোযোগে কিছুটা ঘাটতি ছিল। আমি অবশ্যই হতাশ এমন ফলাফলে। এই ড্রতে ফাইনালের স্বপ্নে শুরুতেই লাগলো বড় ধাক্কা। পরের ম্যাচেই কঠিন পরীক্ষা জামালদের। শক্তিশালী মালদ্বীপের সঙ্গে লড়াই শনিবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবারে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে।
আফগানিস্তানে তালেবান শাসন আমলে হুমকির মুখে পড়েছেন দেশটির চিত্রশিল্পীরা। প্রাণের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, আবার যারা দেশে রয়েছেন তারা পড়েছেন চরম অর্থ সংকটে। দেশটিতে শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো শিল্পকর্মের স্থান হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালেবান সরকার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে পরের খবরটিতে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বকশিসের টাকা কম পেয়ে অক্সিজেন বন্ধ করে দেওয়ায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করেছেন এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনি কিরামেন কইলো বাবা যে হাসপাতালে মানুষ নিয়ে আসে কিসের জন্য, এই হাসপাতালে এমনি মানুষ মেরে ফেলে দেয়। মাত্র 50 টাকা বকশিশ কম পেয়ে অক্সিজেন খুলে নেয় প্রাণ হারিয়েছে ছেলে। এমন সত্যের মুখোমুখি হয়ে সন্তানের মরদেহের জন্য হাসপাতাল মর্গের সামনে অপেক্ষা করছিলেন বিশু কর্মকার। মঙ্গলবার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় গাইবান্ধা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 8ম শ্রেণীর শিক্ষার্থী বিকাশকে। সার্জারি বিভাগে অক্সিজেন মাস্ক লাগানোর বিনিময়ে 200 টাকা দাবি করে ওয়ার্ড বয় আসাদুজ্জামান ধলু। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অক্সিজেন বন্ধ করে দেয় সে। এরপর মারা যায় বিকাশ, অভিযোগ তার বাবার। এত জরুরি অক্সিজেন কেন দেয়, আমি তো নিয়ে এসে দিলাম, বললাম দিয়েছেন আমার একটা উপকার হয়েছে। এই কথা 150 টাকা ওনার হাতত দিয়েছে, দেওয়ার পরই উনি অক্সিজেন খুলছে। কল অক্সিজেন এখান থেকে ব্যবস্থা করে আমরা না গান, আমি অক্সিজেন নিয়ে চলে গেলাম। বললাম আপনাদের টাকা নিলেন, এই অক্সিজেন খোলার সাথে চল আমার নাই বা। মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা। টান দিছে দেখে তো মারা গেছে, তাহলে গরিবের চিকিৎসা কি হলো? 50 টাকার বেশি মূল্য হলো। এরা যে চক্রটা এখানে তৈরি করছে, একদিনের চক্র না, বিশাল দিনের। কঠিন একটা শাস্তি দরকার, জানি আর কারো সোল বলতে এরকম না হয়। অভিযুক্ত আসাদুজ্জামান ধলু হাসপাতালে নিয়মিত কর্মী নয় দাবি করে দায় নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা জানাজানির পর 4 সদস্যের তদন্ত কমিটি করে তারা। মাঝে মধ্যে আমরা কিছু দৈনিক মজুরি আমরা পরিচ্ছন্নতা কমিটির কাজে লাগে, সেরকম সে মাঝে মাঝে কাজ করে। এরকম একজন কর্মী যার নাম আসাদুজ্জামান ধলু, তার বিরুদ্ধে আসলে অভিযোগটা উঠেছে। তদন্ত আলোকে দোষী ব্যক্তির এগেইনস্টে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। মঙ্গলবার রোগীর মৃত্যুর পরপরই উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ধলু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের রামপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে ত্রিশাল বালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুস, বাপুর গ্রামের মোহাম্মদ করিম উদ্দিন, মিনা বেগম, সোহরাবুদ্দিন এবং সালাম নবী। ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন জানিয়েছেন, উপজেলা সদর থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পরে সেখানে মারা যান আরও 3 জন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মোট 5 জনের মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে ধারণা করছি যে সিএনজি এবং ডাম্প ট্রাক দুটোই বেপরোয়া গতিতে চালাইতেছিল, যার জন্য দুর্ঘটনাটি ঘটেছে। ড্রাইভার পলাতক আছে, মামলা রুজুর প্রক্রিয়াধীন। রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগের বিষয়ে তদন্তে নেমেছে ঢাকা শিক্ষা বোর্ড। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। এর আগে মঙ্গলবার আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মঙ্গলবার দিনভর আন্দোলন করেন শিক্ষকরা। অবৈধভাবে চাকরিচ্যুত করা, বেতন আটকে রাখা সহ নানা অভিযোগ ছিল তাদের। পরে অধ্যক্ষ আবুল হোসেন পদত্যাগ করেন। যেটা হয়েছে, আমাদের সকলের দাবি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি তার আগের শপথে সসম্মানে মানে সকল সুযোগ সুবিধা যথাযথ অবস্থায় উনি ওনার কাজ করবেন। যদিও সাবেক অধ্যক্ষ আবুল হোসেনের দাবি তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগও করছেন তিনি। 8:30 পর্যন্ত আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চারিং করা হয়েছে। পরে আমার এক পর্যায়ে ওয়াইফ এবং ছেলে আসে। এখন তাদের সাথে
আমি শুনেছি যে তাদের উপর চড়া হয়েছিল। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলছেন শিক্ষকরা। বোর্ডের কাছে প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হলেও নতুন কমিটির জন্য আবেদন করা হয়নি। কলেজ ইন্সপেক্টর আছে, ওই শাখার লোকজন আসে, তাদের সাথে আলাপ করে যে সেখানে কি পদক্ষেপ নেওয়া যায় আমরা অচিরেই এই ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। কমিটিতে দিতে পারবো এবং আশা করি এই সমস্যা যেটা সংকট এখন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে চলছে সেটা কেটে যাবে। এসব প্রশাসনিক জটিলতার প্রভাব যাতে স্কুলের শিক্ষা কার্যক্রমে না পড়ে সেটিও পর্যবেক্ষণে রাখছে শিক্ষা বোর্ড। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকের লেনদেন, কানাডায় অর্থ পাচারের প্রমাণ পাওয়ায় চার্জশিট চূড়ান্ত অনুমোদন দিয়েছে দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দেয়া হয়। শিগগিরই বিচারিক আদালতে এই চার্জশিট পেশ করবে দুদক। চার্জশিটে পিকে হালদারের 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 6,080 কোটি টাকা লেনদেন, 1,17,00,000 কানাডায় পাচারের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে 14 জনকে। 2016-17 সাল থেকেই আর্থিক খাতে গুঞ্জন চলছিল পিকে হালদার চক্র বিশাল অঙ্কের টাকা লোপাট করেছে। 2019 সালে দুদক এ নিয়ে অনুসন্ধান শুরু করে। প্রথম অবস্থায় 2,000 কোটি টাকা লোপাটের তথ্য পায় তারা। তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে 426 কোটি টাকা তার অবৈধ। এছাড়া তাদের যে 178টা হিসাবের যে লেনদেন হয়েছে সেই লেনদেনে 6,080 কোটি টাকার অবৈধ লেনদেন জড়িত আছে এর সাথে। পরে যদি কোনো অবৈধ সম্পদ পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট হতে পারে, অথবা ভিন্ন মামলা হলে ভিন্ন মামলা হতে পারে, ভিন্ন ফ্যাক্ট হলে ভিন্ন ফ্যাক্টে ভিন্ন মামলা হবে। এখানে তো আরও 15টা মামলা আছে এবং আরও 7টা মামলা প্রক্রিয়াধীন আছে। ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ 3 ব্যাংক কর্মকর্তা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে ওই চক্রটির বিরুদ্ধে 60 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পাশাপাশি ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে নিয়োগ পরীক্ষা বাতিলের সুপারিশ করেছে গোয়েন্দা পুলিশ। ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় 5টি ব্যাংকের ক্যাশ অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল শনিবার। ওই পরীক্ষার 5 ঘন্টা আগে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অন্তত 28টি বুথ খুলে প্রশ্নোত্তর মুখস্থ করানো হয় বেশ কিছু পরীক্ষার্থীকে। ওই প্রশ্ন থেকে অন্তত 85টি আসে পরীক্ষায়। এই জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে পূবালী ব্যাংকের 2 কর্মকর্তা, জনতা ব্যাংকের 1 জন এবং রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিশিয়ান সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নিয়োগ পরীক্ষার প্রশ্নোত্তর বিক্রি করে অন্তত 60 কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণও পেয়েছে ডিবি পুলিশ। পাশাপাশি এই চক্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণকারী 200 জনের তালিকাও মিলেছে। প্রাথমিকভাবে তারা বলে যে তারা পূর্ববর্তী আরও 4টি পরীক্ষাতেও তারা এই ধরনের এই সিন্ডিকেটটি কাজ করেছে এবং তারা প্রশ্ন আউট করেছে। তো আমাদের যেহেতু সরকার থেকে এবং আমাদের মাধ্যমে যখনই আপনারা জানেন পাবলিক পরীক্ষাটি স্বচ্ছতার সাথে করার জন্য আমরা গোয়েন্দারা কাজ করে থাকি যাতে মেধাবী ছাত্ররা ভালো জায়গায় চাকরি পায়। অভিযানে জব্দ করা হয় নগদ 6 লাখ টাকা, একটি ল্যাপটপ ও 6টি মোবাইল ফোন। গোয়েন্দারা জানান অভিযুক্ত ব্যক্তিরা এর আগেও 4টি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা প্রাথমিকভাবেই স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের নিকট আমরা অবহিত করেছি, তারা পরবর্তী পদক্ষেপ এটি গ্রহণ করবে। তা আমাদের এই অভিযান এখনই শেষ নয়, কারণ যে এখানে আরও অনেক লোক জড়িত থাকতে পারে। আমরা রিমান্ডে এনে আসামিদেরকে পরবর্তী কার্যক্রম আমরা অব্যাহত রাখবো, যাতে এই পুরো সিন্ডিকেটটি ভবিষ্যতে এই ধরনের সিন্ডিকেট না হয় সেই ব্যাপারে আমরা কাজ করব। 5টি ব্যাংকের 1511টি ক্যাশ অফিসার পদে নিয়োগের এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছেন 1,16,427 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান যুবলীগ কর্মী নূর হোসেন। দিনটি উপলক্ষে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে।
শহীদ নূর হোসেন দিবসে বুধবার ভোর থেকেই নগরীর জিপিও মোড়ে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সফল হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রম বিকাশমান ধারা অব্যাহত থাকবে। এ সময় শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরা বলেন, দেশের জনগণ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলে তার আত্মত্যাগ সার্থক হবে। জনগণের কাছে আমার আবেদন, ছেলে দেশের জন্য দান দিছে, গণতন্ত্রের জন্য দান দিছে, দেশটা যেন সুন্দর থাকে। রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে গণতন্ত্র আসবে, গণতন্ত্র পুরোপুরি আসবে। দেশে গণতন্ত্র যেভাবে দেশ চালানোর কথা আছে সেইভাবে চলবে। পরে বিএনপি সহ অন্য দলের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ একসময় গণতন্ত্রের জন্য লড়াই করলেও আজ দেশে গণতন্ত্র হারিয়ে গেছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বাংলা লিগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস এবং হামিন আহমেদ। শুনানি নিয়ে বাংলা লিগের কর্মকর্তাদের আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। দুঃখিনী দুঃখ করো না, নীলা তুমি, 90-এর দশকে তুমুল জনপ্রিয়তা পায় এসব গান। তরুণ প্রজন্মের কাছে পাল্টে যায় ব্যান্ড সঙ্গীতের ধারণা। পরের কয়েক দশক মানুষের মুখে মুখে ছিল নগর বাউল জেমসের গান। সে সময় সমান জনপ্রিয় ছিল ব্যান্ড মাইলসও। অনুমতি ছাড়াই এই দুই ব্যান্ডের 8টি গান ওয়েলকাম টিউন ও রিংটোন হিসেবে ব্যবহার করে আসছে বাংলা লিগ, যা কপিরাইট আইনানুযায়ী শিল্পীদের নামেই নিবন্ধন করা। ফলে ব্যবসায়িকভাবে এগুলো ব্যবহার করা নিষেধ। অবৈধভাবে আমাদের গানগুলি বাজারজাত করতেছেন এবং গ্রাহককে 2007 সন থেকে গানগুলি ব্যবহার করতেছেন, হাজার হাজার কোটি টাকা বাণিজ্য করে যাচ্ছেন। আমরা ক্ষতিগ্রস্ত উভয়ই। আমরা বলার পরেও, লিগ্যাল নোটিশ দেওয়ার পরেও এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ওনাদেরকে নিষেধ করা সত্ত্বেও ওনারা এই কর্ণপাত না করে, আমাদের সমস্ত কথা কর্ণপাত না করে ওনারা ব্যবহার করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে কপিরাইট আইনে মামলা করেন জেমস এবং হামিন ও শাফিন আহমেদ। শুনানি নিয়ে বাংলা লিংকের 5 কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করে আদালত। জেমস এবং মাইলসের আনাম আহমেদ, তারা দুজনেই আজকে বিজ্ঞ মহানগর দায়রা এসেছিলেন যে কপিরাইটের মামলা করতে। তারা দুটো কপিরাইটের মামলা করেছে বাংলা লিংকের বিরুদ্ধে। বাংলা লিংকের সিইও সহ 5 জনকে আসামি করে তারা দুটি মামলা করেছে। আদালত এটা মামলাটি গ্রহণ করে তারা আগামী 30-11 তারিখে এই বাংলা লিগের বিরুদ্ধে তারা সমন জারি করেছে। মামলার পরবর্তী শুনানি 30 নভেম্বর। তবে আদেশের কপি হাতে না পাওয়ায় কোনো মন্তব্য করেনি বাংলা লিগ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। COP26 সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের প্রথম খসড়া চুক্তি প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা। বুধবার প্রকাশিত 7 পৃষ্ঠার এই খসড়ায় আগামী বছরের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান COP26 সম্মেলন শেষ হবে শুক্রবার। তার আগে আলোচনা সাপেক্ষে খসড়া থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অংশগ্রহণকারী দেশগুলো। প্রকাশিত খসড়ায় সদস্য দেশগুলোকে প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে 2030 সালের লক্ষ্যমাত্রাগুলো পুনর্বিবেচনা ও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। কয়লা, তেল ও গ্যাসে ভর্তুকি বাতিলের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া 2040 সালের মধ্যে যানবাহনের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। এদিকে জলবায়ু সংকট মোকাবিলায় এই খসড়ার সমালোচনা করেছে পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিস এবং এটি দুর্বল বলছে দাতা সংস্থা অক্সফাম। বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হলেও বাস্তবে এটি অনেক বৃদ্ধি পাচ্ছে বলে নতুন এক গবেষণায় তথ্য এসেছে। বৈশ্বিক উষ্ণতা 2.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে গবেষণায় আশঙ্কা জানানো হয়। গবেষণাকারী প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার বলছে, জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দেওয়া প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়নের চরম অনীহা রয়েছে
তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস বাড়লে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বর্তমানের চেয়েও অনেক বেশি বাড়বে বলে আশঙ্কা গবেষকদের। এর আগে 2030 সাল নাগাদ বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হন বিশ্বের শতাধিক নেতারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান তাপমাত্রা জানান দিচ্ছে যে প্যারিস চুক্তির মতো এবারও লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে বিশ্ব নেতারা। বিয়ে করলেন সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বার্মিংহামে নিজ বাড়িতে অনাড়ম্বর আয়োজনে বিয়ে করেন তিনি। তার বর আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। এবছরই জুলাই মাসে ব্রিটিশ ম্যাগাজিন ভোগকে দেয়া সাক্ষাৎকারে মালালা ইউসুফজাই বলেছিলেন, মানুষ কেন বিয়ে করে তার কারণ খুঁজে পান না তিনি। কারো সাথে জীবন কাটাতে হলে কেন কাগজে সই করতে হবে এমন প্রশ্ন তুলে সমালোচনার মুখেও পড়েন মালালা। এর 3 মাসের মাথায় এলো মালালার বিয়ের খবর। তার স্বামী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। 2020 সালের মে মাসে এই পদে যোগ দেন তিনি। বরের সাথে বিয়ের সময়কার 2টি ছবিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন মালালা। জানিয়েছেন, আসার এবং তার সারা জীবনের জন্য জুটি বাঁধার কথা। বৈবাহিক জীবনের জন্য দোয়াও চেয়েছেন সবার কাছে। তালেবানের হুমকির পরও ছোটবেলা থেকেই নারী শিক্ষার পক্ষে কাজ করছিলেন মালালা ইউসুফজাই। 2012 সালে মালালার মাথায় গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান। যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হন তিনি। এরপরও নারী শিক্ষা নিয়ে কাজ অব্যাহত রাখেন মালালা। 2014 সালে মাত্র 17 বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার জেতেন মালালা। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন মালালা ইউসুফজাই। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে তালেবান শাসনে হুমকির মুখে পড়েছেন দেশটির চিত্রশিল্পীরা। প্রাণের ভয়ে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, আবার যারা দেশে আছেন তারা পড়েছেন চরম অর্থ সংকটে। এদিকে আফগানিস্তানে শরিয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো শিল্পের স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালেবান। কান্নারত এই নারীর চিত্রকে আফগান নারীদের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন তরুণ চিত্রশিল্পী মুসা। তালেবানের হামলার হুমকিতে নিজের বেশিরভাগ সৃষ্টি ধ্বংসের পর এই ছবিটি তার শেষ চিত্রকর্ম। আফগানিস্তানের তরুণ শিল্পীদের বেশিরভাগেরই আঁকার বিষয়বস্তু মানুষের মুখচ্ছবি, যা কাবুলের দখল নেওয়ার পরপরই নিষিদ্ধ করেছে তালেবান। কাজে তালেবানের শাসনামলে শিল্পী ও তার শিল্পকর্ম অদূর ভবিষ্যতে আফগানিস্তান থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন মুসার মতো শিল্পীরা। 2001 সালে তালেবানের হামলার শিকার হয় আফগানিস্তানের ঐতিহ্যবাহী বামিয়ান বুদ্ধা। 2021 সালে এসেও শিল্প সংস্কৃতির প্রতি নিজেদের আগের মানসিকতারই প্রমাণ দিচ্ছে তালেবান। এবছরের আগস্টে আফগানিস্তানের হেরাত প্রদেশ দখলের পর নির্বিচারে জাদুঘরের ঐতিহ্যবাহী ভাস্কর্য ধ্বংস করে তারা। হেরাতের ঐতিহ্যবাহী নিদর্শন রক্ষা করতে তালেবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরার এই মাধ্যম যেন ধ্বংস না হয়। এদিকে আফগানিস্তানে শরিয়া আইনের সাথে সাংঘর্ষিক কোনো শিল্পের স্থান নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালেবান। পবিত্র ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন শিল্প কিংবা চিত্রকর্ম নিয়ে আমাদের আপত্তি নেই, তবে ইসলামে নিষিদ্ধ যে কোনো শিল্পকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকবে আফগানিস্তানের ইসলামী আমিরাত। তালেবানের শাসনে অর্থ সংকটে পড়েছেন অনেক চিত্রশিল্পী, বিশেষ করে তরুণ শিক্ষানবিশদের প্রশিক্ষণ দিয়ে যাদের সংসার চলে তারা পড়েছেন চরম দুর্ভোগে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।